ওয়েলকাম টু এডুটেক্স নিরঞ্জন ইউটিউব চ্যানেল। আজকে এই ভিডিওতে আলোচনা করব সেকশন 80 ডিডিবি অফ দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961। সেকশন 80 ডিডিবি কাদের জন্য এলিজিবল হবে এবং কি কি ক্রাইটেরিয়া থাকলে পরে এই সেকশনে ছাড় পাবেন, কি কি ডিজিজ হলে পরে এই সেকশনে ছাড় পাবেন এবং কে কে ছাড় পেতে পারেন। তাছাড়া এই ছাড় পেতে হলে কি কি ডকুমেন্ট আপনার প্রয়োজন হবে সেই নিয়ে আজকের ভিডিও। যদি কোনো এসএসসি বা তার ডিপেন্ডেন্ট স্পেসিফাইড ডিজিজে ভোগেন তাহলে ইন্ডিভিজুয়াল অথবা এইচইউএফ এর ক্ষেত্রে 80 ডিডিবি সেকশনে ছাড় পাবেন। এবার হচ্ছে ইন্ডিভিজুয়াল বলতে হিমসেলফ অথবা হারসেলফ, আর ডিপেন্ডেন্ট কারা? স্পাউস, চিলড্রেন, প্যারেন্ট, ব্রাদার অ্যান্ড সিস্টার, এরা হচ্ছে ডিপেন্ডেন্ট। যার ক্ষেত্রে ট্রিটমেন্টের ছাড় নেবেন, এটা কিন্তু সমস্ত রোগের ক্ষেত্রে হবে না, কিছু স্পেসিফাইড রোগের ক্ষেত্রে এই ছাড়গুলো পাবেন। সেই রোগের লিস্টটা একটু পরেই আসছে। তো যার ক্ষেত্রে ছাড় নেবেন তার হচ্ছে এই স্পেসিফাইড ডিজিজ যদি হয়ে থাকে তাহলে তিনি নিজে যদি হন তাহলে ইন্ডিভিজুয়াল, আর ডিপেন্ডেন্ট হলে স্পাউস, চিলড্রেন, প্যারেন্ট, ব্রাদার অ্যান্ড সিস্টার। এই কজনের মধ্যে এরা যদি ডিপেন্ডেন্ট হয় এসএসসির উপর তাহলে এরাও কিন্তু ছাড় নিতে পারবে। এবার কি কি ডিজিজের ক্ষেত্রে এই ছাড় অ্যাপ্লিকেবল হবে? 2 নম্বরে দেখুন আছে লিস্ট অফ স্পেসিফাইড ডিজিজ আন্ডার সেকশন 80 ডিডিবি, যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স রুল 11 ডিডি তে উল্লেখ আছে। কি কি দেখুন, 1 নম্বর পয়েন্টে রয়েছে নিউরোলজিক্যাল ডিজিজ। সেটা আইডেন্টিফাই করতে হবে কাকে? বাই স্পেশালিস্ট, যিনি নার্ভের ডাক্তার রয়েছেন, নিউরোলজিক্যাল ডক্টর, তিনি সেটা আইডেন্টিফাই করবেন এবং সেই নার্ভের যে ডিজিজটা আইডেন্টিফাই করবেন সেটার মিনিমাম পার্সেন্টেজ 40% হতে হবে। এবং নার্ভের ডাক্তার যে ডিজিজ, নার্ভের স্পেশালিস্ট যে ডিসেবিলিটি আইডেন্টিফাই করবেন সেটা মিনিমাম 40% ডিসেবিলিটি হতে হবে এবং তার উপরে থাকলেও হবে। এবার হলে পরে কি কি নার্ভের রোগের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল হবে সেটা এখন আমি আলোচনা করছি। যেমন ডাইমেনশিয়া, কোরিয়া, অ্যাটাক্সিয়া, পার্কিনসন্স ডিজিজ, তারপর হচ্ছে ডাইস্টোনিয়া মাসকুলারম ডিফরমান্স, মোটর নিউরন ডিজিজ, অ্যাফাসিয়া, তারপরে হেমিবালিসমাস। এই কটা হচ্ছে নার্ভের রোগ। নিউরোলজিক্যাল ডিসঅর্ডার যদি হয় তাহলে এই কটা রোগের মধ্যে যদি যে কোনো একটা ইন্ডিভিজুয়াল বা ডিপেন্ডেন্টের হয় তাহলে তিনি ডিডাকশন নিতে পারবেন আন্ডার সেকশন 80 ডিডিবিতে। তাছাড়া আর কী কী রোগের ক্ষেত্রে নিতে পারবেন? ম্যালিগন্যান্ট ক্যান্সার, এইডস, তারপরে ক্রনিক রেনাল ফেইলার, তারপরে হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার লাইক হিমোফিলিয়া অথবা থ্যালাসেমিয়া। এই রোগগুলো, এই ডিজিজগুলো যদি হয়ে থাকে তাহলে তিনি সর্বোচ্চ কত টাকা ম্যাক্সিমাম ছাড় নিতে পারবেন? 80 ডিডিবি সেকশনে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। এবার হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এজ ক্রাইটেরিয়া যাদের বয়স বিলো 60 তারা 40,000 টাকা পর্যন্ত ছাড় নিতে পারবেন। সেলফ অ্যান্ড ডিপেন্ডেন্ট, নিজের জন্য পারবেন অথবা ডিপেন্ডেন্টের জন্য পারবেন। যার ক্ষেত্রে ছাড় নেবেন তার বয়স যদি 60 বছরের কম হয়, সেটা ডিপেন্ডেন্টের ক্ষেত্রেও হতে পারে বা সেলফের ক্ষেত্রেও হতে পারে, তাহলে 40,000 টাকা ছাড় পাবেন। আর যার ক্ষেত্রে ছাড় নেবেন তিনি নিজে যদি সিনিয়র সিটিজেন হন তাহলে সর্বাধিক 1 লক্ষ টাকা ছাড় পাবেন এবং তার ডিপেন্ডেন্ট যদি সিনিয়র সিটিজেন হয় তাহলে 1 লক্ষ টাকা ছাড় পাবেন। সেলফ অথবা ডিপেন্ডেন্ট যে কোনো একজনের ক্ষেত্রেই কিন্তু অ্যাপ্লিকেবল হবে আন্ডার সেকশন 80 ডিডিবি। তাহলে বিষয়টা কি? বয়স 60 বছরের কম হলে 40,000 টাকা, আর যদি বয়স 60 বছরের বেশি হয় 60 থেকে 100 যতই হোক না কেন 1 লক্ষ টাকা ছাড় পাবেন। ডকুমেন্ট কি কি লাগবে? ডকুমেন্ট হচ্ছে প্রেসক্রিপশন অ্যান্ড সার্টিফিকেট। প্রেসক্রিপশনে কি কি মেনশন থাকতে হবে? নিউরোলজিক্যাল ডিজিজ হয় তাহলে প্রেসক্রিপশনটা নিতে হবে নিউরোলজিস্টের কাছ থেকে, যিনি হচ্ছেন ডক্টর অফ মেডিসিন ইন নিউরোলজি, তার হচ্ছে যোগ্যতা থাকতে হবে অথবা কোনো ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। যার ম্যালিগন্যান্ট ক্যান্সার তার প্রেসক্রিপশনটা কার কাছ থেকে নিতে হবে? প্রেসক্রিপশন নিতে হবে অনকোলজিস্টের কাছ থেকে, যার হচ্ছে যার ডিগ্রি থাকতে হবে ডক্টরেট অফ মেডিসিন ইন অনকোলজি অথবা ইকুইভ্যালেন্ট ডিগ্রি। কারো এইডস হয়ে থাকে তাহলে স্পেশালিস্ট যে ডক্টর থাকবে তার ডিগ্রি ইন জেনারেল অর ইন্টারনাল মেডিসিন অর এনি ইকুইভ্যালেন্ট ডিগ্রি থাকতে হবে। এবার যদি কারো ক্রনিক রেনাল ফেইলার হয় তাহলে তার প্রেসক্রিপশনটা নিতে হবে কার কাছ থেকে? নেফ্রোলজিস্ট, যার হচ্ছে ডক্টরেট অফ মেডিসিন ডিগ্রি থাকতে হবে, অথবা ইউরোলজিস্টের কাছ থেকে নিলে হবে। তাছাড়া যদি কোনো হেমাটোলজিক্যাল ডিসঅর্ডার হয় তাহলে একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছ থেকে নিতে হবে, যিনি হচ্ছে ডক্টর অফ মেডিসিন
ডিগ্রি ইন হেমাটোলজি অর এনি ইকুইভ্যালেন্ট ডিগ্রি, যার হচ্ছে সমগোত্রীয় কোনো যোগ্যতা বা হেমাটোলজির উপরে তার ডিগ্রি আছে, এরকম ডাক্তারের কাছ থেকে কিন্তু প্রেসক্রিপশন নিতে হবে। এরা কিন্তু সরকারি হসপিটালের ডক্টর হতে হবে এমন কোনো কথা নেই, প্রাইভেট হসপিটালের ডক্টর হলেও হবে, বা আপনি যদি প্রাইভেট দেখিয়ে তার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে পারেন তাহলেও হবে। ডিগ্রি শুড বি রিকগনাইজড বাই, যে ডিগ্রিগুলোর কথা বললাম সেগুলো মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত হতে হবে। এবার হচ্ছে প্রেসক্রিপশনে কী কী বিষয় মেনশন থাকতে হবে, যে প্রেসক্রিপশনটা আপনি নেবেন সেই প্রেসক্রিপশনে কী কী জিনিস, কী কী বিষয় আইটেম মেনশন থাকতে হবে। নেম অফ দ্য পেশেন্ট, রোগীর নাম থাকবে, এজ অফ দ্য পেশেন্ট, তারপর ডিজিজ অর এলমেন্ট, কী রোগে ভুগছেন সেই রোগের নাম, তারপর নেম, অ্যাড্রেস, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড কোয়ালিফিকেশন অফ দ্য স্পেশালিস্ট ডক্টর ইস্যুইং প্রেসক্রিপশন, যিনি প্রেসক্রিপশন ইস্যু করবে তার নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়ালিফিকেশন উল্লেখ থাকবে। তারপর হচ্ছে ইন কেস অফ ট্রিটমেন্ট ইজ আন্ডারটেকেন ইন গভর্নমেন্ট হসপিটাল, যদি গভর্নমেন্ট হসপিটালে আপনি ট্রিটমেন্ট করে থাকেন তাহলে প্রেসক্রিপশন এ গভর্নমেন্ট হসপিটালের নাম এবং ঠিকানা থাকতে হবে। এবার এটা কিন্তু প্রাইভেট হসপিটালে যদি কেউ অ্যাডমিট থাকে তাদের ক্ষেত্রেও কিন্তু অ্যাপ্লিকেবল হবে, সেই ক্ষেত্রে একই প্রাইভেট হসপিটালের নাম এবং অ্যাড্রেস থাকতে হবে। একটা সার্টিফিকেট যেটা বলেছিলাম সেই ফর্মটাকে বলা হয় সার্টিফিকেট 10I, সেই সার্টিফিকেটটাও কিন্তু প্রেসক্রিপশনের সাথে থাকতে হবে। সেটা হচ্ছে আপনার ডক্টরের সাইন থাকতে হবে, অথবা যদি গভর্নমেন্ট হসপিটালে তার চিকিৎসা হয় তাহলে গভর্নমেন্ট হসপিটালের হেড অফ দ্য ইনস্টিটিউট, হেড অফ দ্য ডিপার্টমেন্টের সাইন থাকতে হবে। এবং ফর্ম 10I সার্টিফিকেটটা ফর্মেটটা আমি দেখাচ্ছি কীরকম হবে। এটা হচ্ছে 10I ফর্মেট। দেখুন, সার্টিফিকেট অফ প্রেসক্রাইবড অথরিটি ফর পারপোসেস অফ সেকশন 80 DDB। এখানে দেখুন নেম অফ পেশেন্ট, অ্যাড্রেস, ফাদার্স নেম, তারপরে নেম অ্যান্ড অ্যাড্রেস অফ দ্য পার্সন টু অন হোম দ্য পেশেন্ট ইজ ডিপেন্ডেন্ট, অর্থাৎ অ্যান্ড হিজ রিলেশনশিপ। এখানে যার ট্রিটমেন্ট হবে পেশেন্ট, যিনি, তার নাম কি, যদি ডিপেন্ডেন্ট হন তাহলে তার নাম হবে, আর যদি এবং তার সাথে যদি ডিপেন্ডেন্ট হন তাহলে ডিপেন্ডেন্টের সাথে অ্যাসিস্টের রিলেশন কি সেটা লিখতে হবে। নেম অফ দ্য ডিজিজ অফ এলমেন্ট, কী রোগটা, রোগের নামটা হবে, যেটা হচ্ছে রুল 11 DD-তে আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের। তারপর হচ্ছে নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার অ্যান্ড কোয়ালিফিকেশন অফ দ্য স্পেশালিস্ট ইস্যুইং সার্টিফিকেট, যিনি সার্টিফিকেট ইস্যু করবেন তার নাম, ঠিকানা, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোয়ালিফিকেশন মেনশন থাকতে হবে, নাম ঠিকানা সহ। যদি গভর্নমেন্ট হসপিটাল হয় তাহলে গভর্নমেন্ট হসপিটালের নামও থাকতে হবে। তারপরে এখানে ভেরিফিকেশনের একটা অপশন রয়েছে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট আই, এখানে ডক্টরের নাম লিখবে, ডাক্তারের বাবার নাম। ইন কেস অফ পেশেন্ট, শ্রীমতী পেশেন্টের নাম লিখতে হবে। আফটার কনসিডারিং দ্য এন্টায়ার history of illness, careful examination and appropriate investigation, am of the opinion that the patient is suffering from disease ailment during the previous year ending 31st March 2024। পরে রয়েছে I certify that information is furnished above is to the best of my knowledge, এখানে ডেট প্লেস দেবে, এখানে নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে ডাক্তারের নাম থাকবে, নেম অ্যান্ড অ্যাড্রেস থাকবে। তারপর টু বি কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হসপিটাল, যিনি স্পেশালিস্ট ডক্টর রয়েছেন তার এখানে যেমন সাইন থাকবে, তারপর এখানে আবার হেড অফ দ্য ইনস্টিটিউট, গভর্নমেন্ট হসপিটালে যদি হয় তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউটের কিন্তু এখানে সাইন লাগবে। এখানে দেখুন টু বি কাউন্টার সাইন বাই দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট হসপিটাল হোয়ার দ্য প্রেসক্রাইবড অথরিটি ইজ এ স্পেশালিস্ট উইথ দ্য পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন জেনারেল অর ইন্টারনাল মেডিসিন। যদি কোনো গভর্নমেন্ট হসপিটালের ডক্টর হয়ে থাকেন, এইটা যিনি যার কাছে চিকিৎসা করাবেন, তাহলে গভর্নমেন্ট হসপিটালের হেড অফ দ্য ইনস্টিটিউশনেরও কিন্তু এটা অ্যাটেস্টেশন লাগবে। তাহলে এটা হচ্ছে 10I। তাহলে আপনার কি কি বিষয় থাকতে হচ্ছে, দুটো কিন্তু ডকুমেন্ট আপনার লাগবে, একটা হচ্ছে প্রেসক্রিপশন আর হচ্ছে 10I। তো এটা কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট চাইবে কখন, আপনাকে অনলাইন ফর্ম ফিল আপ করার সময় কিন্তু এটা দিতে হবে না। এটা যদি ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, আপনি যদি 80 DDB সেকশনে ছাড় নেন, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে যদি ডাউট হয় বা কোয়ারি করে, সেই ক্ষেত্রে আপনার এই ফর্মগুলো কিন্তু চাইবে, তখন কিন্তু আপনাকে দিতে হবে। যদি আপনি দিতে না পারেন তখন কিন্তু আপনার তাদের যে ধারা আছে, আইনের ধারা অনুযায়ী আপনার এগেনস্টে পেনাল্টি ব্যবস্থা নিতে পারে বা নেবে। তো এই হচ্ছে বিষয়। আশা করি আপনারা 80 DDB সেকশনটা বুঝতে পেরেছেন। তো এবার আমি আবার আগের জায়গায় চলে যাচ্ছি, 80 DDB কিছু একটু বাকি রয়েছে। তো ফর্ম সার্টিফিকেট হচ্ছে 10I ফর্মটা দেখালাম। এবার হচ্ছে এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, অ্যাডজাস্ট দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন উইথ এনি রিএম্বার্সমেন্ট। এবার এখানে কি বিষয়, বিষয়টা হচ্ছে যদি কারো হেলথ ইন্স্যুরেন্স থাকে এবং যে স্পেসিফাইড ডিজিজের ভুগছেন, সেলফ বা ডিপেন্ডেন্ট, সেই সেলফ বা ডিপেন্ডেন্টের যদি হেলথ ইন্স্যুরেন্স থাকে তাহলে তিনি যদি হেলথ ইন্স্যুরেন্স থেকেও কিন্তু ক্লেম করতে পারেন। যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে ক্লেম পেয়ে যান তাহলে তিনি কিন্তু 80 DDB সেকশনে সেই ছাড়, একই ছাড় নিতে পারবেন না। সেই ক্ষেত্রে
আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আপনাকে। দেখুন, দ্য অ্যামাউন্ট অফ ডিডাকশন দ্যাট ক্যান বি ক্লেম আন্ডার সেকশন 80 DDB should be adjusted by such amount as may be received from the insurer against a health insurance policy or as may be reimbursed by employer। আমি ধরে নিলাম কোনো ব্যক্তি স্পেসিফাইড ডিজিজে ভুগছেন, 50,000 টাকা খরচ করেছেন ধরে নিলাম, এক্সপেন্ডিচার, মেডিকেল এক্সপেন্ডিচার। এবার তিনি তাহলে আমরা জানি যদি তার বয়স 60 বছরের কম হয় তাহলে 40,000 টাকা ছাড় পাবে, আর 60 বছরের বেশি হলে 1 লাখ টাকা ছাড় পাবে স্পেসিফাইড ডিজিজের ক্ষেত্রে 80 DDB সেকশনে। কিন্তু ওই অ্যাসেসির যদি হেলথ ইন্স্যুরেন্স করা থাকে এবং হেলথ ইন্স্যুরেন্সে তিনি ক্লেম করে থাকেন, ধরে নিলাম তিনি হেলথ ইন্স্যুরেন্সে ক্লেম করেছেন, সেখান থেকে 20,000 টাকা তিনি পেয়েছেন, 50,000 টাকা তার কিন্তু খরচ হয়েছে, তাহলে তিনি 80 DDB সেকশনে বাকি টাকাটা ক্লেম করতে পারবেন। 40,000 মাইনাস 20,000, তাহলে 20,000 টাকা তিনি 80 DDB সেকশনে ক্লেম করতে পারবেন। এবার যদি যে 50,000 টাকা খরচ হয়েছে হেলথ ইন্স্যুরেন্সের কোম্পানি থেকে তিনি যদি 50,000 টাকাই পেয়ে যান, তাহলে কিন্তু তিনি আর 80 DDB সেকশনে ছাড় নিতে পারবেন না। কারণ হচ্ছে 80 DDB সেকশনে তিনি ছাড় নেবেন সর্বোচ্চ 40,000 টাকা বিলো 60 হলে, কিন্তু তিনি 50,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি থেকে পেয়ে গেছেন, ফলে তিনি কিন্তু এই ছাড়টা পাচ্ছেন না। এটা যেটা কম হবে সেটা ছাড় পাবেন। অর্থাৎ এখানে যদি তার 30,000 টাকা তিনি হেলথ ইন্স্যুরেন্স থেকে পেয়ে থাকেন, তাহলে 40,000 মাইনাস 30,000, তাহলে 10,000 টাকা 80 DDB সেকশনে তিনি ছাড় নিতে পারবেন। ঠিক তেমনি এটা সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে একই রকমভাবে হবে। সিনিয়র সিটিজেনরা সর্বোচ্চ 1 লক্ষ টাকা ছাড় পাবেন, কিন্তু যদি হেলথ ইন্স্যুরেন্স থেকে তিনি 50,000 টাকা পেয়ে থাকেন, তাহলে কিন্তু তিনি আর পাবেন কত, 80 DDB সেকশনে ছাড় নিতে 1 লক্ষ থেকে 50,000 বাদ দিলে যে টাকাটা হবে, অর্থাৎ 50,000 টাকা তিনি ছাড় নিতে পারবেন আন্ডার সেকশন 80 DDB সেকশনে। আর যদি তার হেলথ ইন্স্যুরেন্স না থাকে, হেলথ ইন্স্যুরেন্স থেকে তিনি যদি ছাড় নিয়ে না থাকেন, তাহলে তিনি 1 লাখ টাকাই সিনিয়র সিটিজেন হলে 80 DDB সেকশনে ছাড় পাবেন। এই হচ্ছে 80 DDB সেকশনের ডিটেলস আমি আলোচনা করলাম। আশা করি আপনারা উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, পরবর্তী আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।